হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি অভিনেতা ফরহাদ লিমন চৌধুরী, চৌধুরী টকিজ নামের এই রিভিউ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি খুব সম্প্রতি একটা নতুন সেগমেন্ট শুরু করেছি, যেখানে আমি স্বস্বক্ষেত্রে বিখ্যাত মানুষজন বা খুব পরিচিত মানুষজনদেরকে আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা হয়তো থাম্বনেইলে দেখে ফেলেছেন, তাই আর এখানে লুকোচুরির কিছু নেই। আমি আজকে আপনাদের সামনে উপস্থিত করছি আমাদের মিডিয়ার অত্যন্ত প্রিয় ভাজন একজন মানুষ। প্রোডাকশন বয় থেকে শুরু করে, লাইটের ছেলেদের থেকে শুরু করে, ক্যামেরার ছেলে, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর টু ডিরেক্টর কি প্রডিউসার, প্রত্যেকটা মানুষের অত্যন্ত প্রিয় ভাজন, অত্যন্ত ভালোবাসার মানুষ এবং আমাদের সবার খুব শ্রদ্ধেয়, আমাদের প্রিয় ভাজন মাসুম বাশার ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেক বেশি বিশেষণ দিয়ে ফেললাম। না দাদা, ইউ ডিজার্ভ ইট। কেমন আছো দাদা? ভালো আছি, আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত ভালো আছি। এই অতিমারির মধ্যেও আমরা এখন পর্যন্ত ভালো আছি বলতে পারি। ভালো থাকতে পারাটাই আসলে এই মুহূর্তে সবচেয়ে বড় ব্যাপার। খুব বড় ব্যাপার। তাহলে দাদা, আজকের আড্ডা আলাপন শুরু করি। মানে লুকানো হচ্ছে, পেছনে ইন্টারভিউ চলবে, একটা কাইন্ড অফ ইন্টারভিউ নিতে চাচ্ছি আমার চ্যানেলের জন্য। সো আমার আমন্ত্রণে সাড়া দেওয়ার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। এখন আমরা ফখরুল বাশার মাসুম এবং মাসুম বাশার, এই দুইটা নামেই তোমাকে চিনি। তুমি কোন নামটায় নিজেকে প্রকাশ করতে বেশি পছন্দ করো? মানুষের যেটা ভালো লাগে সেটাই। আমার মানে মাসুম বাশার নামটা এটা আফজালের দেয়া। আমি প্রথম যখন টেলিভিশনে আফজাল বলতে আমাদের কিংবদন্তি আফজাল হোসেন। আফজাল হোসেন। আমি যখন বিটিভিতে কাজ শুরু করি প্রথমে, তখন ওই ফখরুল বাশার মাসুম নামেই যেত। তো সেটাই আমি রেখেছিলাম আমার দ্বিতীয় ইনিংস শুরু করার সময়। তখন আফজাল বলল যে এত বড় নাম কেন দিচ্ছিস, মাসুম বাশার কর। ঠিক আছে, বন্ধু বলল, সেই জন্য মাসুম বাশার। এখন দুটো নামই চলে, কেউ ফখরুল বাশার মাসুম বলে, কেউ মাসুম বাশার বলে। বেসিক্যালি সবাই মাসুম ভাই বলে। থ্যাংক ইউ দাদা। আচ্ছা, একটু পেছনের থেকে আসি। অভিনয়ের পোকাটা তোমার মাথায় এসেছিল কিভাবে? একটু গোড়ার দিকের গল্প শুনতে চাই। গোড়ার দিকে সেটা ধরো 1972-73-এর ঘটনা। মুক্তিযুদ্ধের পরে একটা অস্থির সময় চলছিল, সর্বক্ষেত্রেই একটা অস্থির সময় চলছিল। সেই অস্থির সময়ের বাইরের আমি কেউ না। তো তখন আমার বন্ধুত্ব ছিল জাহিদ হায়দার, জামিল আহমেদ, আহমেদ বশির, আবু সাইদ জুবেরি, ফেরদৌস নাজমি এবং রাইসুল ইসলাম আসাদ, এদের সঙ্গে আমরা ওই জাহিদ হায়দারের সঙ্গে আমার সখ্যতাটা খুব বেশি ছিল। ওদের বাড়িতে আড্ডাটা হতো। সেখান থেকে মোটামুটি ভাবে আমি জিয়া হায়দারের এবং রশিদ হায়দারের সান্নিধ্য পেয়েছি, দাউদ হায়দারের সান্নিধ্য পেয়েছি। এবং জিয়া ভাইয়ের একটা নিজস্ব লাইব্রেরি ছিল, ওই লাইব্রেরি থেকে আমরা বই নিয়ে পড়াশোনা করতাম। তো সাহিত্যের প্রতি একটা অনুরাগ বা কবিতার প্রতি একটা অনুরাগ তখন থেকে আমার জন্মেছে। ওই বাড়িতে একটা কোশ্চেন করি দাদা, তখন তোমার এইজ কিরকম ছিল, বয়স কিরকম ছিল? তখন আমরা ম্যাট্রিক পরীক্ষা দিয়েছি, ইন্টারমিডিয়েট পড়ছি, ঢাকা কলেজে পড়ছি আমরা। বই পড়ার ভালোবাসাটা তখন থেকে বলতে গেলে নাকি? হ্যাঁ, তখন থেকে। তো আমরা ওই মালিবাগ রেল ক্রসিং এর মোড়ে একটা ছাপড়া রেস্টুরেন্ট ছিল, যেটার নাম ছিল সোনার বাংলা রেস্টুরেন্ট, এখন যেখানে সোহাগ পরিবহনের অফিস। ও হ্যাঁ হ্যাঁ, ওই জায়গায় ওটার এমন একটা ছাপড়া রেস্টুরেন্ট যে বৃষ্টি হলে চাল চুইয়ে পানি পড়তো আর কি। তো প্রতি রবিবার, তখন সাপ্তাহিক ছুটি ছিল রোববার, প্রতি রবিবার সকালবেলাটা আমরা ওখানে আড্ডা দিতাম।
আমরা বলতে আমি, জামিল আহমেদ, জাহিদ হায়দার, আবু সাইদ জুবেরি এবং আহমেদ রশিদ, যারা লেখালেখির সঙ্গে যুক্ত। পরবর্তী পর্যায়ে জাহিদ হায়দারের নাম সবাই জানে, আবু সাইদ জুবেরি খুব চমৎকার একজন গল্পকার, আহমেদ রশিদও চমৎকার গল্পকার। জামিল আহমেদ তো এখন নাটক নিয়েই কাজ করছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের চেয়ারম্যান ছিল এক সময়, এখন উনি অন্য লেভেলে চলে গেছেন এবং অত্যন্ত গুণী পরিচালক মঞ্চের। হ্যাঁ, তো সেই সময় আমরা আড্ডা দেই। এর মধ্যে একদিন জামিল এসে বলল যে নতুন একটা থিয়েটারের দল হয়েছে, গ্রুপ থিয়েটার বলে এটাকে, এবং সে ওই গ্রুপ থিয়েটারে জয়েন করেছে। কি নাম? ঢাকা থিয়েটার। কিরকম নতুনত্বটা কি? বললো যে পর্দা পড়ে না রে। আমরা তো নাটক জানি যে একটা সিন হয়ে যায়, পর্দা পড়ে, আবার পর্দা খোলে, নতুন পাত্রপাত্রী তারা অভিনয় করে। তো সেরকম কিছু না, মঞ্চের লাইটটা নিভে যায়, তারা সেট চেঞ্জ করে, আবার লাইট জ্বলে, আবার তারা অভিনয় শুরু করে। এটা তো দারুণ ব্যাপার, এটা দেখতে যেতে হয়। দল মানে পর্দা, মানে সরি দাদা, পর্দা পড়বে না মানে টানা নাটক চলবে এরকম বলা হচ্ছে, তাই তো? এরকম এরকম। কারণ আগে ছিল পর্দা পড়ে যেত, একটা সিন হয়ে গেলে পর্দা পড়ে যেত, পর্দা পড়ে যেত, একটা সেট চেঞ্জ হতো। হ্যাঁ, এই নাটকে নাকি সেরকম হয় না। তো আমরা ভাবলাম যে যাই, একটু দেখি। গেলাম, দেখে তো খুব ভালো লাগলো। সেই বয়সটা তো একটা রোমান্টিকতার বয়স। তো দেখলাম যে আমাদের রাইসুল ইসলাম আসাদ এবং ফেরদৌস নাজমি ওরা ওই দলের সঙ্গে যুক্ত। তো আসাদ আমাকে মোটামুটি ভাবে জোর করেই ঢাকা থিয়েটারে নিয়ে গেল। তখন কে নিয়ে গেল দাদা? কে নিয়ে গেল? রাইসুল ইসলাম আসাদ। আচ্ছা। তো তখন বিশ্ববিদ্যালয়ে ঢুকেছি মাত্র, সেটা হচ্ছে 74-এর দিকে। আচ্ছা। তো আমার তো, আমি এগুলা বুঝি না, নাটক কি জিনিস, অভিনয় কি জিনিস, এগুলো তো আমি বুঝি না। আমার সারা গোষ্ঠীতে এগুলো নাই। স্কুলে নাটকে অভিনয় করেছি, মজা লেগেছে, সেগুলো করেছি। কিন্তু ওরা যে ধরনের কথা বলে, বিশেষ করে নাসিরুদ্দিন ইউসুফ, বাচ্চু ভাই এবং সেলিম আল দিন যে ধরনের কথা বলে, আমার মাথার উপর দিয়ে চলে যায়। আমি গিয়ে চুপচাপ বসে থাকি। একদিন যাই, 3 দিন যাই না, আবার আসাদ আমাকে জোর করে নিয়ে যায়। এরকম যেতে যেতে হঠাৎ করে খেয়াল করলাম যে ওই জায়গাটা আমাকে ভীষণভাবে টানে। বিকেল কখন হবে, আমি ওইখানে যাব রিহার্সাল রুমে, সেটার জন্য আমার মনের ভেতর একটা তাড়নার তৈরি হয়। আমি বুঝলাম যে আমি হয়তো ঢাকা থিয়েটারের বা নাটকের প্রেমে পড়ে গেছি। তো এইভাবেই ঢাকা থিয়েটারের সঙ্গে যুক্ত হওয়া। বাচ্চু ভাই আমাকে একদিন জিজ্ঞেস করলেন যে তুমি কোথায় কাজ করতে চাও? তখন আমার বন্ধুরা, বিশেষ করে ফেরদৌস নাজমি, আসাদ নওয়াজ বাবু, ওরা সব ব্যাক স্টেজে কাজ করে, লাইটে কাজ করে। আমি বললাম যে আমি ব্যাক স্টেজে কাজ করতে চাই। উনি বললেন যে না, তোমাকে অভিনয় করতে হবে। আমি বাচ্চু ভাই, আমি তো অভিনয় বুঝি না, আমি জানি না। উনি আমাকে বললেন যে মায়ের পেট থেকে যখন একটা মানুষ জন্মগ্রহণ করে, তখন কেউ শিখে আসে, কেউ শিখে আসে। আমিও শিখি নাই, তো আমিও শিখছি, তুমিও আস্তে আস্তে শিখে যাবে। সেই থেকে আমার মঞ্চে অভিনয় শুরু। তো ওটা করতে করতেই আমার প্রেমটা এত গাঢ় হয়ে গেল যে আমার প্রেম বলতে আমি ঢাকা থিয়েটার ছাড়া অন্য কিছুই বুঝতে পারতাম। কোন নারী প্রেম আমাকে তাড়িত করেনি যতটা আমাকে তাড়িত করেছে ঢাকা থিয়েটার প্রেম বা নাটকের প্রেম। এইভাবেই আমার শুরু। খুব সুন্দর একটা উত্তর দাদা, খুব ভালো লাগলো। এত গুছিয়ে কথা বলতে পারো বলে আমরা মানে যখন মেকআপ রুমে থাকি ঘন্টার পর ঘন্টা তোমার দিকে তাকিয়ে থাকি, তুমি টানা বলে যাও, আমাদের খুব ভালো লাগে। খুব সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারো। তো দাদা, এইটা রিলেভেন্ট একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে যে কোন মাধ্যমে কাজ করে তুমি শান্তি পেয়েছো? কারণ দীর্ঘদিন তুমি মঞ্চেও কাজ করেছো, মানে তুমি এখন ভিজুয়াল মিডিয়াতেও কাজ করছো বা থিয়েটারেও কাজ করছো, মানে কোন মাধ্যমটা তোমাকে শান্তি দিয়েছে? 3টে মাধ্যম তো সম্পূর্ণ আলাদা আলাদা। মঞ্চের মাধ্যমটা আলাদা, টেলিভিশনের মাধ্যমটাও আলাদা, চলচ্চিত্রের মাধ্যমটাও আলাদা। তবে মঞ্চে কাজ করে যতটা আমি তৃপ্তি পাই, অতটা তৃপ্তি হয়তো এই 2 জায়গায় হয় না। বাট ভিজুয়াল মিডিয়াতে এখন যেহেতু বেশি কাজ করা হচ্ছে, চলচ্চিত্রের কাজ করতে আরামটা বেশি ভালো লাগে।
বিশেষ করে নতুন ধরনের অনেক টেকনোলজির ইন্ট্রোডাকশন হয়েছে। যেমন ধরো একটা ক্যামেরা কাজে আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে স্টিডি ক্যামে কাজ করতে খুব ভালো লাগে। স্টিডি ক্যামে হয় কি, তোমার অতবার কাট করতে হয় না, মোটামুটি ভাবে 3-4 বার রিহার্সাল করে নিলে পরে মঞ্চের যে আবহটা আমরা পাই, ওই যে ফিলটা পাওয়া যায়। একটা ইমোশনকে আমরা একটা পর্যায় পর্যন্ত টেনে নিয়ে যেতে পারি, স্টিডি ক্যামে কিন্তু সেই জিনিসটা আমরা পারি। ফিল্ম নিয়ে যেহেতু বললে দাদা, ফিল্মে তুমি কাজ করে তুলনামূলকভাবে ভিজুয়াল মিডিয়ার মধ্যে ভালো লাগে, তো ফিল্মে কাজের শুরুটা কিভাবে হয়েছিল? ফিল্মের কাজের শুরুটা সেটাও সেই অনেক আগের, প্রথম যেটা ফিল্মে কাজ করা, খুবই খুবই ছোট্ট একটা চরিত্র বলা যায় না, সেটা ধরো কবে হবে, 1980 সালে আমি সুইডেনে স্টকহোম ইউনিভার্সিটিতে আমার অ্যাডমিশন হলো। আমি মাস্টার ডিগ্রি পরীক্ষা দিয়ে আমি চলে যাব, রেজাল্ট তখনো হয়নি। জাকি ভাই, সৈয়দ সালাউদ্দিন জাকি, উনি তখন গুড্ডির শুটিং করছেন ফকিরাপুলে পুরানা পল্টনের একটা ছোট্ট দোকান ঘরের মতো জায়গাতে ওনার অফিস। আমরা প্রতিনিয়ত ওখানে যাই, শুটিং এর আগে ওখানে গিয়ে আড্ডা মারি, শুটিং এর পরে গিয়ে আড্ডা মারি, ওনার চলচ্চিত্র নির্মাণের প্রাসঙ্গিক বিষয়গুলো দেখি। আর তখন আমি সিনিয়র সার্কেল নামে একটা চলচ্চিত্র সংসদের সঙ্গে যুক্ত, সেটার আমি সাধারণ সম্পাদক পড়ে। আচ্ছা। এবং সমস্ত রকমের অ্যাডভাইস গুলো জাকির ভাইয়ের কাছ থেকে নিতে যেতাম। আমি ওখানে গিয়ে জাকির ভাইকে বললাম, জাকির ভাই আমার তো তখন বোধহয় 2 দিন না 3 দিন পরে আমার ফ্লাইট, তো আমি বললাম যে আমি তো সুইডেন চলে যাচ্ছি, এই জন্য দেখা করতে আসলাম। তো জাকির ভাই বললো যে তুই চলে যাবি মানে তুই চলে যাবি, এমনি তো চলে যাওয়া যাবে না, তুই বস। বসে কি করবো, আমার তো কাজ আছে। বলে কাজ পরে হবে, তুই তোর স্মৃতিটা দিয়ে যা। কেমনে? কি দিয়ে যেতে বলেছে? কি দিয়ে যেতে বলেছে? দিয়ে যা, স্মৃতি দিয়ে যেতে বললো। স্মৃতি কিভাবে? হ্যাঁ, বলে চল না, তুই আমার সাথে চল। তো আমাদেরকে নিয়ে গেল আর্কিটেকচারাল ফ্যাকাল্টিতে, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির ওখানে। হ্যাপি এখন লাস্ট ক্লাসমেটের ছোট ভাই হ্যাপির সঙ্গে আমাদেরও বন্ধুত্ব ছিল, বেশ ভালোই বন্ধুত্ব ছিল। হ্যাপি এবং আমি আর্কিটেক্ট ফ্যাকাল্টিতে, আমি সুবর্ণার ক্লাস ফ্রেন্ড, আমি সুবর্ণার সঙ্গে ক্লাস শেষ করে বেরোচ্ছি, সেখানে কিছু কথাবার্তা আছে। তখন হ্যাপি এসে সুবর্ণাকে বললো যে চল, তুই আমার সঙ্গে চল। তো আমাকে বললো যে তুই দোস্ত পরে আয়, মোটরসাইকেলে তো 3 জন বসা যাবে না, আমি ওকে নিয়ে যাচ্ছি, তুই আয়। তো ওই তার মানে গুড্ডি ফিল্মে তুমি অ্যাক্টিং করেছো, এটা কি ছিল দাদা? সরি, আমি সেটাই বললাম। হ্যাঁ, জানি না, বলনি। ওইটুকু দিয়েই আমার গুড্ডি সিনেমাতে আমার আবির্ভাব। খুব কষ্ট হয়েছিল, সেই সানের রিফ্লেক্টর গুলো চোখে লাগছিল, চোখ খুলতে পারছিলাম না, পড়া সান, জুলাই মাসের রোদ্দুর। যাই হোক, সেটা করলাম, সেই আমার চলচ্চিত্রে শুরু আর। তাহলে যেহেতু চলচ্চিত্র নিয়ে বললে, তাহলে এখন পর্যন্ত কতগুলো ফিল্ম হয়েছে দাদা? ওরকম তো আমি আসলে কোনো কিছু হিসাব আছে? আমি আসলে ওসব হিসাব করে করি না, 8-10টা হবে হয়তো। তার মানে চলচ্চিত্রের সংখ্যা খুব বেশি হয়নি? না, খুব বেশি হয়নি, খুব বেশি। আচ্ছা, আমরা জানি, কিন্তু আমার এই পর্বটা যারা দেখছেন দর্শকরা অনেকেই জানেন না। একটা মজার একটা ব্যাপার আছে তোমার অ্যাক্টিং ক্যারিয়ারে, সেটা হচ্ছে প্রথম ইনিংস, দ্বিতীয় ইনিংস, একটা মজার একটা ব্যাপার যেটা আমরা জানি। দর্শকদের জন্য তুমি যদি দাদা একটু বলো খুলে, যে প্রথম ইনিংস দ্বিতীয় ইনিংস ব্যাপারটা কি? প্রথম ইনিংসটা হচ্ছে, আমি যখন দল করতাম তখন বিটিভিতে বাচ্চু ভাই এবং আমাদের মুরব্বী স্থানীয় একজন ছিলেন, বিটিভির প্রডিউসার ছিলেন উনি, পরবর্তীতে আমেরিকাতে উনি সেটেল, শফিকুর রহমান। শফিক ভাই
শফিক ভাইয়ের কথা বলতে গেলে একটা বিশাল উপন্যাস হয়ে যাবে। এই ভদ্রলোক আমাদেরকে প্রশ্রয় দিতেন, লাই দিতেন, এবং আমাদের পকেটে তখন পয়সা টয়সা থাকতো না, উনি মানিব্যাগে টাকা গুঁজে দিতেন। বাহ। তো সেই শফিক ভাই আমাদেরকে বললেন যে তোমরা কেন অডিশন দিচ্ছ না নাটকের জন্য। তো আমরা দল বেঁধে কয়েকজন মিলে গেলাম, অডিশন দিলাম। অডিশন দিয়ে পাশ করার পরে বেশ কিছু 2-4টা নাটক করলাম। বিটিভিতে? বদরুন্নেসা আব্দুল্লাহ, হ্যাঁ বিটিভিতে বদরুন্নেসা আব্দুল্লাহর প্রযোজনায় একটা নাটকে আমি প্রধান চরিত্রে কাজ করলাম। সেখানে আমার বিপরীতে ছিল সম্পরেজার ছোট বোন দীপা রেজা। এটা কত সালের কথা দাদা? এটা সম্ভবত ওই রকমই হবে, 1979, 78-79। তো এরপরে তো 80 সালে আমি চলে যাই সুইডেন। আচ্ছা। সুইডেনে চলে যাওয়ার পরে প্রতি উইন্টারে আমি ফিরে আসতাম, ফিরে এসে মঞ্চের কাজগুলো করতাম। আবার ধরো 82-তে একটা লম্বা সময়ের জন্য আমি থেকে গেলাম ঢাকায়, যে আমি আর যাব না। তখন বিয়ে করলাম। আমাদের এই ঢাকা থিয়েটারের সদস্য মিলি বাসার মিলি খান ছিল আমাদের সবার প্রিয় মানুষ। আরেকদিন আপুকে ধরবো, খুবই প্রিয় অভিনেত্রী আমাদের। হয়ে গেল সে। বিয়ে করার পরে তাকে নিয়ে আবার সুইডেনে গেলাম, ওখানে প্রায় 1 বছর ছিলাম। 1 বছর থাকার পরে আবার দেশে আসলাম। দেশে এসে আমার বড় ভাইয়ের কারণে এবং পারিবারিক কারণে আমি সৌদি আরবে গেলাম। আমার বড় ভাই সৌদি আরবে ছিলেন, উনি ওখানে ব্যবসা প্রতিষ্ঠান নিজে করবেন বলে তার আমার হেল্প দরকার, এই জন্য আমাকে নিয়ে গেল। ওখানে যাওয়ার 1 বছরের মাথায় আবার দুজনেই আমরা ঢাকায় ফিরে এলাম, কারণ আমার বাবা তখন 1 বছর বাবার সঙ্গে আমরা ছিলাম। ওই সময়ে আমার কীর্তনখোলা নাটকে অভিনয় করা, মানে মঞ্চটা আমি ছাড়িনি, যখনই আমি সুযোগ পেয়েছি মঞ্চে আমি কাজ করেছি। মানে এই যে দৌড়ঝাঁপ, এর মধ্যে মঞ্চের প্রতি একটা প্রেম ভালোবাসা ছিল। সেটা তো ছিলই। আমার তো ঢাকা থিয়েটার ছাড়া আমার কোনো বাইরে আর কোনো বন্ধু ছিল, আবার কোনো সার্কেল নাই, এখনো নাই, আগেও ছিল না। তো মোটামুটি ভাবে 85-86 সালের দিকে যখন বাবা মারা যাওয়ার পরে আমি চলে গেলাম, তারপর থেকে আর মঞ্চে রেগুলার হতে পারিনি, টেলিভিশনে রেগুলার হতে পারিনি। চলে গেছে সৌদি আরব, চলে গেছে। আমার বউ বাচ্চা সহ চলে গেলাম। বছরে আসতাম, 1-2বার আসতাম, 3-4 মাস থাকতাম, কিন্তু ওইভাবে কাজ করা হতো না। এরপরে 2012-তে ফাইনালি আমি চলে আসি। 2012 সৌদি আরবে ছিলেন নাকি অন্যান্য দেশেও ছিলেন দাদা? সৌদি আরবে ছিলাম, বেড়াতে গিয়েছি অনেক জায়গায়, আমেরিকা গিয়েছি, ইংল্যান্ডে গিয়েছি, থাকা হয়েছে সৌদি আরবে। থাকা হয়েছে সৌদি আরবে, আমার বাচ্চা কাচ্চা ওখানেই ছিল। 2012-তে এপ্রিলে যখন আমি ফিরে এলাম, এপ্রিলের 17 তারিখে ফিরে এলাম, 18 তারিখে আফজালের সঙ্গে দেখা করতে গেলাম। আফজাল আমাকে চা খেতে খেতে বললো, কি করবি, দেশে তো ফিরলি তুই। আমি বললাম যে কালকে ফিরলাম, আজকেই কি করব বলতেছিস, আমি তো কিছু ভাবি নাই। বলে, ভাবিস না, এই দেশে তুই কিছু করতে পারবি না, তুই এত বছর সৌদি আরবে ব্যবসা করে আসছিস, সেখানে তুই ব্যবসা করতে পারবি না, তোর টাকা পয়সা মানুষ মেরে খেয়ে ফেলবে, এই বয়সে তোকে কেউ চাকরিও দেবে না। আমি একটু ঘাবড়ে গেলাম যে তাহলে কি করবো। বললাম যে কি করবো তাহলে? বলে, যেটা জানিস সেটা কর। আমি বুঝি নাই। আমি বললাম যে আমি কি জানি? তুই অভিনয় জানিস, অভিনয় কর। আমি বললাম যে বাহ, ভালো তো। কিভাবে করবো, আমাকে কে নেবে? বলে যে আমি ফরিদুর রেজা সাগরের, আমাদের বন্ধু ফরিদুর রেজা সাগর, তার ছোট কাকু নিয়ে কাজ করছি, কক্সবাজারের কাকাতুয়া দিয়ে শুরু করব, আগামী মাস থেকে শুটিং, তুই আমার সাথে চল, আমার সঙ্গে কর, আমিও করছি, তুইও শুরু কর। ওকে ফাইন। ওর সঙ্গে কক্সবাজারে গিয়ে কক্সবাজারে কাকাতুয়া করলাম। এই হচ্ছে আমার দ্বিতীয় ইনিংসের শুরু। তাহলে দ্বিতীয় ইনিংসে বলতে গেলে নাটক দিয়েই তোমার যাত্রা আবার শুরু হয়েছে। তাহলে কতগুলো নাটক দাদা এখন পর্যন্ত দ্বিতীয় ইনিংসে হয়েছে, বা টোটাল দুই ক্যারিয়ার মিলে, দুই ইনিংস মিলে?
এটা তো বলতে পারবো না, আমি তো ওই যে বললাম না, আমি হিসাব রাখি না, আমি হিসাবে খুব কাঁচা, এমনকি টাকা পয়সার হিসাবে আমি কাঁচা। অনুমান দাদা, অনুমান দাদা। অনুমান হয়তো 1000 খানেক হতে পারে। দ্বিতীয় ইনিংস বাবা, হয়তো হয়তো আমি ঠিক ওরে বলতে বাবা, পারবো। ওরে বাবা, বিরাট, এটা এটা জানা ছিল না, ওরে বাবা। আচ্ছা দাদা, তোমার প্রিয় ফিল্ম জানতে চাই, দেশি ভিনদেশি। দেশি ভিনদেশি, দেশি তো পথের পাঁচালী, দেশি বলবো আমি, কারণ আমাদের বাংলা মানে ভাষার, বাংলা ভাষার বলে তুমি বলছো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওকে। বাংলা ভাষার সিনেমা। আর বিদেশি যদি বলি তাহলে কোনটা বলবো, অনেক ভালো ভালো ছবি আছে, তবুও সেই একটা সাইলেন্ট মুভির নামই বলি, ব্যাটলশিপ পোটেমকিল। আর কোন জনরার ফিল্ম তোমার মানে তোমাকে টানে বা তোমাকে ভালো লাগে দেয়? পলিটিক্যাল, সোশ্যাল। ফাইন। এবার দাদা, তুমি হচ্ছে তোমার এই যে অভিনয়ের প্রস্তুতি নিয়ে, মানে যে আমরা যে তোমাকে বিভিন্ন রকম চরিত্রায়নে দেখি, অনেক রকম চরিত্রে তোমাকে আমরা পর্দাতে দেখে ফেলেছি, এই অভিনয়ের প্রস্তুতি নিয়ে কিছু বলো, যে কিভাবে তুমি নিজেকে প্রস্তুত করো, বা এই প্রিপারেশনের জন্য, অ্যাক্টিং প্রিপারেশনে তুমি কি কি বিষয় মাথায় রাখো? অ্যাক্টিং প্রিপারেশনে হয় কি, আমি এই বিষয়টা নিয়ে যখন কথা বলি, তুমি নিজেও জানো, বেকআপ রুমে বহুবার বলেছি যে আমি ক্রিকেটের সঙ্গে এটার একটা তুলনা করি। রিফ্লেক্স কন্ডিশনিং বলে একটা কথা আছে, তোমার রিফ্লেক্সটাকে কন্ডিশনিং করে ফেলতে হয়। যেমন ধরো সচিন টেন্ডুলকারের কথা যদি আমরা বলি, বিশ্বের সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যান, তার বিরুদ্ধে হয়তো বল করছে ব্রেট লি, 100 মাইলের উপরে বল করছে, কিন্তু বলটা জায়গাটা কতটুকু, 22 গজ, তাই না? 22 গজের ও মাথা থেকে সে বলটা যখন ছাড়ার আগ পর্যন্ত কিন্তু সচিন বুঝতে পারছে না যে বলটা কিভাবে আসবে, কত জোরে আসবে, কোন দিকে সুইপ করবে, বোঝা মুশকিল। এই 22 গজ ট্রাভেল করতে বলটার কতটুকু সময় লাগে? ভেরি ফিউ ন্যানো সেকেন্ড, তাই না? 100 মাইল বেগে একটা বল 22 গজ অতিক্রম করতে ন্যানো সেকেন্ডই লাগে। এই ন্যানো সেকেন্ডের ভিতরে বলটা ছাড়ার পরে সচিনকে সিদ্ধান্ত নিতে হয় যে এই বলটা কিভাবে খেলবে। সে অবলীলায় দেখি আমরা 6 গজ কিভাবে দেয়, কারণ ওই বলটাকে, ওই ধরনের বল কয়েক লক্ষবার সে নেটে প্র্যাকটিস করেছে। এই যে প্র্যাকটিস করতে 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 তার রিফ্লেক্সটাকে কন্ডিশনিং করে ফেলেছে। অভিনয়টাও সেই রকম, যে তুমি বিভিন্ন চরিত্রে অভিনয় করতে করতে তোমার রিফ্লেক্সটা কন্ডিশন হয়ে যায়, যে তুমি যখন স্ক্রিপ্টটা পড়ো, তুমি যখন চরিত্রটা বিশ্লেষণ করতে যাও, তখন তুমি সামনে কিন্তু ওই চরিত্রের একটা ভিজুয়াল দেখতে পাও। ওই ভিজুয়ালটা দেখে তুমি নিজেকে ওইভাবে নিজের ভেতরে সেট করে নিতে হবে। আর তোমার যদি অভিনয়ের রিফ্লেক্সটা কন্ডিশনড হয়ে থাকে, তাহলে তুমি সহজেই ওই চরিত্রের সঙ্গে নিজেকে মিলিয়ে ফেলতে পারবে। তবে চরিত্রটাকে তোমাকে ধারণ করতে হবে, চরিত্রটা তুমি ধারণ না করলে রিফ্লেক্স কন্ডিশন দিয়ে কোনো কাজ হবে। সেক্ষেত্রে একটা হ্যাঁ সরি দাদা, একটা সহায়ক প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আমরা প্রায় অনেক সময়, তুমি এটা অনেক বেশি ফেস করেছো, সেটা হচ্ছে যে আমরা ইনস্ট্যান্ট আমাদেরকে ক্যারেক্টার দেয়া হয়, বা বলা হয়, বা সেটে গিয়ে জানা যায় যে তোমার চরিত্রটা এই টাইপের, হয়তো তুমি মানে মাথায় রেখে গেছো যে আমাকে এই টাইপের পোশাক বলা হয়েছে, তো তখন একদম তাৎক্ষণিক প্রস্তুতির জায়গাটা যারা এখনকার ছেলেপেলেরা দেখছে, বা যারা তৈরি হওয়ার চিন্তা ভাবনা করছে যে আমি অভিনয়টা করবো, ওরা কিভাবে এত দ্রুত নিজেদেরকে ওই চরিত্রে মানিয়ে নেবে বা নিজেকে করবে, ইন করাবে, ওইটা একটু যদি বলতে। ওই যে বললাম রিফ্লেক্স কন্ডিশনিং। যেমন ধরো আমি তোমাকে বলি, মুনতাসির ফ্যান্টাসি নাটকটা আমি 150 বারের বেশি মঞ্চে উঠেছি, শুধু মুনতাসির ফ্যান্টাসি।
বাহ। শকুন্তলা নিয়েও প্রায় 150-এর বেশি আমি মঞ্চে উঠেছি। এই যে এতবার আমি মঞ্চে কাজ করেছি, এতবার একটা লোক যখন মঞ্চে উঠতে 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 ডাল ভাত হয়ে যায়, হুম। তখন তোমার সামনে যে কোনো চরিত্রই আসে, হ্যাঁ প্রস্তুতির সময়টা খুবই কম থাকে। আমাদেরকে তুমি যে প্রশ্নটা করলা যে হঠাৎ করে একটা চরিত্র দিয়ে দেওয়া হলো, আমি আগে থেকে জানি না, স্ক্রিপ্ট জানি না, আমরা চেষ্টাটাই করতে পারি, কিন্তু ওই রকম ভালো ফল তুমি কখনোই আশা করতে পারো না। যে ধরনের প্রস্তুতি তোমার দরকার, সেই প্রস্তুতির সিকিভাগটাও যদি তুমি না পাও, সেক্ষেত্রে তুমি অত ভালো ফল তুমি আশা করতে পারো না। এই জন্যই আমি মাঝে মাঝে ঠাট্টা করে বলি যে পৃথিবীর তাবৎ জায়গা থেকে যদি আমাদেরকে তুলনা করা হয়, তাহলে আমাদের দেশের অভিনয় শিল্পীদেরকে প্রতি মুহূর্তে মুহূর্তে অস্কার দিতে হবে। এটা আগেও বলেছে দাদা। তো অল্প সময় তারা একটা চরিত্রকে চরিত্রায়ন করে দিচ্ছে, তো এটা তো একটা ম্যাজিক। আমাদের প্রতিভা অনেক বেশি, আমাকে মানতেই। দাদা এখানে দাদা এখানে একটা কথা একটু আমাকে মানে আমি তোমার কাছে আসলে একটা পরামর্শ চাইছি ছোট হিসেবে, সেটা হচ্ছে যে আমরা অ্যাক্টিং রুলসে শিখেছিলাম নো রিপিটেশন। তো অ্যাক্টিং রুলস, যে 7 অ্যাক্টিং রুলস আমরা শিখে এসেছিলাম, সেখানে একটা কথা ছিল, একটা জায়গা ছিল যে নো রিপিটেশন। কিন্তু আমাদের এখানে অনেকে বলে যে আপনি অ্যাক্টিং রিপিটেডলি করছেন বা রিপিট করছেন। তো আমাদের তো আসলে অনেক সময় প্রস্তুতির উপায় থাকে না, তো তাড়াহুড়ায় করতে হয়। তো সেই ক্ষেত্রে যে অ্যাক্টিং রিপিট হয়ে যাওয়ার ভয়টা থাকে বা অ্যাক্টিং রিপিট হয়ে যায়, তো এটা থেকে বাঁচার উপায় কি? এটা থেকে বাঁচার উপায় খুবই ডিফিকাল্ট। কারণ হচ্ছে তোমাকে প্রস্তুতির সময়টা দেওয়া হচ্ছে না। সেক্ষেত্রে যদি রিপিটেশন হয়েই যায়, সেখানে দোষণীয় কিছু দেখি না। যেমন ধরো, আবার যদি ক্রিকেট খেলায় ফিরে আসি, ক্রিকেটের ব্যাটিং এর শট গুলো মানে ব্যাকরণগত ব্যাখ্যা আছে, কিন্তু যখন টি-20 শুরু হলো, টি-20-তে দেখা গেল যে ব্যাকরণ কেউ মানছে না, তাই না? একদম। তো আমাদের টি-20 খেলতে হয়, আমাদের মিডিয়াতে এখন আমাদেরকে টি-20 খেলতে হয়, যেখানে কোনো ব্যাকরণ কাজ করে না। এটা ভালো বলেছো। ওয়েল সেড দাদা। দাদা এই যে এখন আমাদের মিডিয়াতে বিভিন্ন মাধ্যম থেকে, মানে এখন তো বহুবিধ মাধ্যম হয়েছে, বিভিন্ন সেক্টর থেকে, প্ল্যাটফর্ম থেকে ছেলেরা আসছে, মেয়েরা আসছে, বা একটু মধ্যবয়স্ক অভিনেতা অভিনেত্রীরাও আসছেন, এবং হয়তো আরো বেশি বয়স্ক মানুষরাও আসছেন। তো তুমি মানে অভিনেতা যে বিভিন্ন মাধ্যম থেকে আসছে, মঞ্চটাকে কতটুকু গুরুত্বপূর্ণ মনে করো, বা ভিজুয়াল মিডিয়াতে অ্যাক্টিং করার জন্য মঞ্চটা কি খুবই দরকার, কি না হলেও চলে? দেখো, যারা গানের শিল্পী বা যারা নৃত্যশিল্পী, তাদেরকে কি বলা হয় যে ক্লাসিক্যাল গানটা হচ্ছে বেসিক। যে ক্লাসিক্যাল না শিখে আসে, সে প্রপার গানের শিল্পী হতে পারে না, তাই বলা হয় না? একদম। এবং যে ক্লাসিক্যাল ডান্সটা না শিখে আসে, সে আসলে তাকে আসলে নৃত্যশিল্পী হিসাবে গণ্য করা হয় না, তাই না? একদম। ঠিক তেমনি ভাবে অভিনয়ের চর্চাটা মঞ্চ থেকে শুরু না করলে তাকে অভিনয় শিল্পী বলাটা খুব দুষ্কর। তার ভিতরে জিনিসগুলো আসা খুব কঠিন। ব্যতিক্রম আছে, ব্যতিক্রম তো অবশ্যই আছে। অনেকেই আছে এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্ট, অথবা করতে 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 বহুবার করতে করতে 2000 5000 নাটক করতে করতে একটা পর্যায়ে সে ধরতে পারে, তার জার্নিটা খুব কঠিন হয়ে যায়। তবে প্রথমেই যদি জার্নিটা অত কঠিন হয় না। এটা আমিও বিশ্বাস করি দাদা। তো সিনিয়রদের কাছ থেকে শুনলে ভালো লাগে, মানে তখন মনে হয় যে না। আর আমাদের এখনকার ছেলে মেয়েদের ভেতরে দাদা মানে শর্টকাটে পেয়ে যাবার একটা প্রবণতা আছে বা চেষ্টাটা আছে, যারা
এখনকার ইয়াঙ্গার জেনারেশন কোনোভাবেই মনে করছে না যে মঞ্চটা করা উচিত বা মঞ্চটা থেকে শিখে যাই। হয়তো এমন এমন মাধ্যম আসছে, বাট আমি শুনতে পাচ্ছি যে টিকটক, বিগো লাইকি এগুলো থেকেও নাকি ইউটিউব থেকেও ছেলেমেয়েরা আসছে। আশাটা দোষের নয়, তবে প্রপার মাধ্যমটা ধরে শিখে আসলে আমাদের মিডিয়াটাই তো রিচ হবে, আমি এটা মনে করি ব্যক্তিগতভাবে। দাদা, সমস্যাটা হয় কি, আমাদের এখানে প্রচুর ডিরেক্টর আছেন যারাও হঠাৎ করেই মানে অনেক কিছু পেয়ে যেতে চান। সে কারণেই ওনারা এই যে টিকটক বলো, লাইকি বলো, এখান থেকে ছেলে মেয়েদেরকে তুলে এনে ব্রেক দেন এবং তাদেরকে খুব প্যাম্পার করেন। তাদেরকে শেখান না, অভিনয়টা শেখান না, বরং প্যাম্পার করেন। প্যাম্পার করতে করতে একটা পর্যায়ে এমন জায়গায় নিয়ে যান যে ওই ছেলে মেয়েগুলোর আসলে কোনো বিকশিত হবার কিছু থাকে না। তারা একটা বায়বীয় অবস্থার ভেতরে নিজেকে অনেক বড় ভাবা শুরু করে দেয়, কিন্তু ওই জার্নিটা বেশি দিন টেকার কথা না। দাদা, থ্যাংক ইউ দাদা। তাহলে এইটা ধরেই আমি একটা সহায়ক প্রশ্ন করি, যেটা হচ্ছে নতুনদের উদ্দেশ্যে, যারা অভিনয়টা নিয়ে ভাবছে, ছেলেরা মেয়েরা, এখন যারা কিশোর আছে, টিনেজ যারা এই ভিডিওটা দেখছে বা এই কাজটা, এই লাইনটায় আসতে যাচ্ছে, তাদের উদ্দেশ্যে যদি তুমি কিছু বলতে। দেখো, ওই এটা কার কথা, আমি রহমত ভাইয়ের ওয়াইফ যে ওয়াহিদা মল্লিক, জলি এটা নিয়ে আমরা কুষ্টিয়াতে প্রিয়দিন প্রিয়রাত করছিলাম, সালাউদ্দিন লাভে এই ধরনের একটা প্রসঙ্গ যখন উঠলো, তো জলি বলছিল যে তার এক বান্ধবী তাকে ফোন করে বলছে যে আমি তো রিটায়ার করেছি, আমাকে একটু অভিনয়ের সুযোগ দিন। তো জলি তাকে বললেন যে তুই রেডিওতে গান গা, হ্যাঁ তুই অবসরে আছিস, তুই গান গা, রেডিওতে গান গা। তো উনি তাকে বললো যে রেডিওতে গান গাইতে গান শিখতে হবে। উনি বললেন যে তো অভিনয়টাও তো শিখতে হবে। গান গাইতে হলে যদি শিখতে হয়, অভিনয় করতে হলে তো শিখতে হবে। একদম তাই, অবশ্যই করতে পারবি। ওই কথাটাই আমি বলতে চাই। খুব রূপক অর্থে অসাধারণ অ্যান্সার। That's why I love you. We all love you, দাদা। খুব ভালো ছিল অ্যান্সারটা। শিখে আয়। আশা রাখি নতুনরা শর্টকাটে শিখে যাওয়ার এই চেষ্টাটা থেকে নিজেদেরকে বিরত রাখতে পারবে। শেখার আগ্রহটা তাদের ভেতর তৈরি হবে এবং শিখবে। এটা আমার মনে হয় তোমার এই ভিডিওটা বা আজকে দেখবে তারা মৃত্যুর আগ পর্যন্ত তুমি শিখতে পারছো। সেই অপশনটা কেন নিবা? শেখার কোনো বিকল্প নাই। লার্নিং হ্যাজ নো এন্ড টিল ডেথ। জি, আমি এখনো শিখি। এখনো ফরহাদ লিমনের একটা অভিনয় থেকে আমি একটা জায়গা নিয়ে নেই নিজে। ফরহাদ লিমন জানে না। আবার তো নিজেকে সমৃদ্ধ করতে হবে নাকি? তোমার মতো একজন বর্ষীয়ান অভিনেতা, এত গুণী একজন মানুষ যখন বলে যে আমার শেখা শেষ হয়নি, শেখার আগ্রহটা আছে বা আমি এখনো শিখি, তাহলে এটা আমার মনে নতুন যারা দেখছেন, আপনারা যারা টিনেজার আছেন বা মোস্ট অফ দ্য ইউটিউবার তো আমরা কম বয়স্কই দেখি, তো আমার মনে হয় যারা তোমরা শিখতে চাও বা কাজটা করছে তারা শিখে আসো। এটার চেয়ে বেস্ট অপশন আর কিছুই হতে পারে না। শেখার আগ্রহটা আমার মনে হয় থাকা উচিত। একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে এখন শেখার অনেক প্ল্যাটফর্ম আছে। আমরা যখন শিখেছি তখন কোনো ওয়ার্কশপ ম্যাটেরিয়াল ছিল না, কোনো ওয়ার্কশপ ছিল না, কিছুই ছিল না। আমরা সিনেমা দেখে অভিনয় শিখেছি। আমরা ওথেলোর স্ক্রিনিং করিয়েছি 10 বার। আমরা প্লেনস আর ফ্লাইং দেখে অভিনয় শিখেছি। সিনেমা দেখেও অভিনয় শেখা যায়। তো এখন তো ওয়ার্কশপ ম্যাটেরিয়াল আছে প্রচুর। আজিজ কোঅপারেটিভ মার্কেটে প্রচুর বই পাওয়া যায়, ওয়ার্কশপ ম্যাটেরিয়াল। আমাদের তো 3টে সম্পদ বিক্রি করে আমরা খাই।
আমাদের কিন্তু তিনটে অ্যাসেট, আর কোনো অ্যাসেট নাই। একটা হচ্ছে কণ্ঠস্বর, হ্যাঁ, ভোকাল জি। ল্যাঙ্গুয়েজ, বডি ল্যাঙ্গুয়েজ, মাইন্ড ল্যাঙ্গুয়েজ। এই তিনটাকে বিক্রি করে আমরা খাই, একসাথে করে এটাকে বিক্রি করে খাই। সুতরাং এই ভোকাল ল্যাঙ্গুয়েজ, বডি ল্যাঙ্গুয়েজ, মাইন্ড ল্যাঙ্গুয়েজ কি এবং তার ব্যবহার কিভাবে করতে হয় সেটা জানার জন্য প্রচুর ওয়ার্কশপ ম্যাটেরিয়াল পাওয়া যায়, ইউটিউবেও পাওয়া যায়। বাহ, আমার মনে হয় এটা খুবই উপকার করবে আজকের এই কনভারসেশনটা দাদা। নতুন যারা শিখছে বা কাজ করছে বা কাজ করতে চাইছে তাদের জন্য এটা খুবই উপকারের হবে। আচ্ছা, এইবার দাদা আমার নিজস্ব একটা ধারণা আছে, সেটা আমি সবসময় বলি, তোমাদেরকেও বলেছি, যে যে মনে করে যে তার শেখা হয়ে গেছে সবকিছু, সে সবকিছু জেনে ফেলেছে, তার প্রতি আমার খুব করুণা হয়। কারণ তাকে, সেই স্ত্রীলোক হোক আর পুরুষ হোক, তাকে আমার কাছে মৃত মনে হয়, একটা লাশ মনে হয়। একটা লাশের কিছু শেখারও থাকে না, দেওয়ারও থাকে না। বাহ, জি, তো আমরা তো জীবিত, আমরা তো লাশ হতে চাই। খুবই খুবই ভালো একটা অ্যান্সার দাদা, অত্যন্ত সুন্দর করে জিনিসটা ডিসক্রাইব হলো। থ্যাংক ইউ দাদা। দাদা আমার এই চ্যানেলটা যেহেতু ফিল্ম রিভিউ চ্যানেল, সেখানে আমি ফিল্ম রিলেটেড কার্যক্রম বেশি করি বা মানুষকে ফিল্ম রিলেটেড ব্যাপারগুলো জানাই। তো ফিল্মের সংজ্ঞাটা তোমার কাছে কেমন? তোমার যেহেতু বিস্তর পড়াশোনা আছে, সেই জায়গা থেকে যদি একটু, বা দেখার জায়গা থেকে যদি একটু সংক্ষেপে বলি, ফিল্মটা হচ্ছে অনেক বড় ব্যাপার। ফিল্মের স্ক্রিনটা দেখো আর টেলিভিশনের স্ক্রিনটা দেখো, ক্যান ইউ কম্পেয়ার? কোথায় 70 তোমার, কোথায় 52, ম্যাক্সিমাম 52 ইঞ্চি, 60 ইঞ্চি, 85 ইঞ্চি, জি জি, ওটা তো একটা বিশাল স্ক্রিন। সুতরাং ওই বিশাল স্ক্রিনটাকে ভরতে বিশালতার দরকার হয় সব দিক থেকে। বাহ, মনটাকেও বিশাল হতে হয়, চোখটাকেও বিশাল হতে হয়, অর্থকড়িটাও বিশাল হতে হয়। 5 লাখ টাকা নিয়ে চলে আসলাম, ফিল্ম বানাবো, ওটা ফিল্ম হবে না। আই এম সরি টু সে। বাহ বাহ, দারুণ দারুণ দাদা। ফিল্ম করতে চাই, ফিল্ম হবে, অন্য কিছু হবে। তুমি প্রচুর সঙ্গীত প্রেমী, আমরা যারা কাছের সহকর্মী তোমার বা কাছ থেকে দেখেছি, আমরা জানি তুমি খুব সঙ্গীত পছন্দ করো এবং খুব ভালো ভালো সঙ্গীত তুমি শোনো। তুমি বইও পড়ো প্রচুর, আমরা শুটিং স্পটেও দেখেছি তুমি বই পড়ো। তো বই প্রেম নিয়ে যদি একটু আমাদেরকে বলো কিছুটা, যেহেতু আমিও ব্যক্তিগতভাবে বই প্রেমিক, হয়তো দেখতে পাচ্ছি, চেষ্টা করি বই পড়ার। বই পড়ার মানে আমার ইদানিংকার আগ্রহ যেটা, সেটা হচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, বাংলাদেশের মুক্তি সংগ্রাম, জনযুদ্ধ, এই জিনিসগুলোকে নতুন প্রজন্মের কাছে আমি দিতে চাই। আমি যতটুকু জানি, আমি যতটুকু জ্ঞান আহরণ করতে পেরেছি বা পারছি, যে কারণে তুমি দেখবা আমি কয়েকটা ডকুমেন্টারি ফিল্মের নাম ফটাফট বলে দেই, বেকআপ করতে সেভ করে রাখো, পরবর্তীতে দেখে নিই। বাংলাদেশ আমার মনে হয় এই ভিডিওতেও বলা উচিত দাদা, এই ভিডিওটাও তো তুমি একটু বলে দাও, তারাও যেন, যারা নতুনরা দেখছে বা পুরনোরা দেখছে, তারা যেন একটা মেসেজ পায়। দুটো ডকুমেন্টারির কথা আমি সবসময় বলি। একটা হচ্ছে 9 Months to Freedom, হ্যাঁ, এটা ইউটিউবে পাওয়া যায়। আরেকটা হচ্ছে খালেদস ওয়ার, মেজর খালেদ মোশাররফের ওয়ারফিল্ডে তার অ্যাক্টিভিটি, তার ইন্টারভিউ, এই সবগুলো। আমার কথা হচ্ছে, আমি স্বাধীনতাকে, বাংলাদেশের ইতিহাসটাকে 3 ভাগে ভাগ করতে চাই। একটা হচ্ছে 25শে মার্চ 71-এর আগ পর্যন্ত, 25শে মার্চ থেকে 16ই ডিসেম্বর 71 পর্যন্ত, 16ই ডিসেম্বরের পরবর্তী। সুতরাং ওইভাবে দেখলে বিষয়গুলো সহজ হয়ে যাবে। যারা স্বাধীনতা যুদ্ধের জন্য, যারা স্বাধীনতার জন্য বহুদিন থেকে লড়াই করে আসছিল, স্বাধীনতার সংগ্রামটাকে ত্বরান্বিত করেছে, তাদের হয়তো স্বাধীনতার পরে তাদের চরিত্রে বিচ্যুতি হয়েছে। আমি ওই পার্টে যেতে চাই না, আমি ওই জায়গায় থাকতে চাই যে তারা স্বাধীনতার জন্য কি করেছে, সেই মূল্যায়নটা আমি করতে চাই। এবং বাঙালির সংস্কৃতির ঐতিহ্যটা
কোথা থেকে আহরিত, কোন জায়গা থেকে এসছে, সেই বিষয়গুলো আমাদের জানা থাকলে পারে বাঙালি জাতিসত্তা, বাঙালি সংস্কৃতি, বাঙালির স্বাধীনতা, এইগুলো নিয়ে মানুষের কোনো কনফিউশন থাকে না। বাহ দাদা, এবার আমাদের একটা নতুন মাধ্যম এসেছে ভিজুয়াল মিডিয়াতে, যেটা নিয়ে বেশ তোলপাড় চলছে দেশে বিদেশে, পার্শ্ববর্তী দেশেও দেখছি যে আমাদের কাজ নিয়ে খুব হইচই হচ্ছে। সেটা হচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম। এই ওটিটি প্ল্যাটফর্মটাকে তুমি কিভাবে ডিসক্রাইব করবে বা কোন চোখে দেখো? না, এটা তো ধরো টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট তো যুগে যুগে হচ্ছে। টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের সঙ্গে সমাজ বদলায়, জি সমাজ তো প্রকৃতির বদলায়, প্রতি সেকেন্ড একটা সময় যখন বদলে যায়, এই মুহূর্তে পরের মুহূর্তে কি হবে আমরা জানি না। এই রকম যখন অবস্থা, মানে প্রতি মুহূর্তে যখন বদলে যাচ্ছে, মানুষও কিন্তু বদলে যায়। আমরা মানুষের বদলানোটা বুঝতে পারি অনেক পরে, বাট সে কিন্তু বদলায়। মানুষ বদলায় বলে সমাজ বদলায়, সমাজ বদলায় বলেই দেশ বদলায়, বুঝতে পারছেন? সুতরাং এই বদলানোটাকে আমাদের একসেপ্ট করে নিতে হবে। ওটিটি প্ল্যাটফর্ম নতুন একটা ধারণা নিয়ে আসছে, হয়তো টিকে থাকার জন্যই আসছে, হয়তো সিনেমার বিকল্প হিসেবে আসছে, বাট দেখি না, এর তো ভালো দিক আছে, খুবই যে খারাপ দিক তা তো নয়। তার মানে এটার মধ্যে তুমি একটা ভালো সম্ভাবনা দেখতে পাচ্ছ? আমি সবকিছুর মধ্যে ভালো সম্ভাবনা দেখতে চাই। বাহ, খুব সুন্দর দাদা। দাদা, এবার একটু মানে পরিবার নিয়ে একটা ছোট্ট প্রশ্ন আছে আমার। এটা হচ্ছে যে তোমার স্ত্রী গুণী অভিনেত্রী, কন্যাও গুণী অভিনেত্রী, পুরো পরিবার শিল্পী পরিবার। এই বিষয়টা কতটুকু ভালো লাগার অনুভূতি তোমাকে দেয়? খুব ভালো লাগার অনুভূতি আছে আমার, মানে আমি নিজেকে খুব সুখী ভাবি, অপূর্ণতার কথা ভাবি না। হয়তো আছে, আমার অপূর্ণতাও থাকতে পারে, প্রতিটা মানুষের অপূর্ণতা থাকে, কিন্তু সেটাকে আমি লাইন লাইটে আনতে চাই না, নিজেও সেটা নিয়ে ভাবি না। আমি আমার স্ত্রী, আমার কন্যা, আমার পরিবার নিয়ে সুখে দিন যাপন করছি। আমরা সেটা জানি, আমরা দেখতে পাই। দর্শককে জানানোর জন্য প্রশ্নটা করা। খুব ভালো লাগলো দাদা আমার। অনেক কথা বলতে গেলে তোমার সঙ্গে কথা তো শেষ হয় না, একটা লিমিটেশনের মধ্যে থাকতে হয়। তো আমি আজকের আড্ডা আলাপন এখানেই শেষ করছি। হয়তো খুব সম্প্রতি আমরা তোমাকে আবার হয়তো নক করবো বা ডিস্টার্ব করতে পারি, সেটা অন্য একটা ভঙ্গিতে। তুমি আমাদের সবার খুব প্রিয় একজন মানুষ, অভিনেতা বলে নয়, ব্যক্তিগতভাবে আমরা তোমার খুব ফ্যান, তোমার ব্যক্তিত্বের খুব ফ্যান। তো আমরা তোমার দীর্ঘায়ু কামনা করি, সুস্থতা কামনা করি, এবং তুমি দীর্ঘদিন সুস্থ থেকে আমাদের মধ্যে তোমার এই কাজ, তোমার এই ছাপ আমাদের মধ্যে রেখে যাও দাদা, এটাই আমরা সবসময় চাইবো। তো আমার এই ভিডিওটা যারা দেখছেন, দর্শকদের উদ্দেশ্যে তোমার শেষ কিছু কথা থাকলে বলে দিতে পারো। আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে দর্শকের ভালোবাসা দিয়েই আজকে আমি মাসুম বাসার হতে পেরেছি। এই দর্শকের ভালোবাসা দিয়েই আমি যেন মরতে পারি, যেন সুস্থ সবল ভাবে মরতে পারি, সেই দোয়াটা সবার কাছে আমি প্রার্থনা করি। যতদিন আছি ততদিন যেন কাজ করে দেব। থ্যাংক ইউ দাদা, খুব ভালো লাগলো। তো আপনারা যারা এই ভিডিওটা দেখলেন, আপনারা আপনাদের প্রিয় অভিনেতা মাসুম বাশারকে এতক্ষণ দেখলেন। তো সবাই তার জন্য, তার সুস্থতার জন্য দোয়া করবেন। তিনি যেটা কামনা করেছেন, আমরা তার জন্য সেই শুভকামনা জানাচ্ছি। এবং আপনারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং আপনারা আশা রাখি পাশেই থাকবেন। আমি আরো ভালো ভালো ব্যক্তিত্বকে, ভালো ভালো মানুষদেরকে এবং গুণী মানুষদেরকে আপনাদের কাছে নিয়ে আসবার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।